ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের ২০ জন উপদেষ্টার উপর ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা বিষয়ে একটি মিথ্যে ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এমন কোনো নিষেধাজ্ঞা ঘোষণা করেননি, বরং ভিন্ন ভিন্ন কয়েকটি ফুটেজ ব্যবহার করে ভিডিও তৈরির মাধ্যমে ভুয়া এই দাবিটি প্রচার করা হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দাবি করা হচ্ছে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে এবং জিহাদের ডাক দেয়া হয়েছে। মূলত যশোরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি প্রতিযোগিতার প্রদর্শনীর ভিডিওকে বাংলাদেশে জঙ্গিবাদের প্রচারণা হিসেবে দাবি করা হচ্ছে, যা নিতান্তই বিভ্রান্তিকর। সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবাইর এবং মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে আহত ও নিহত হবার ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের দাবিতে একটি পুরনো ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, যা ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষকারী। সবচেয়ে বেশি উন্নতির মাপকাঠিতে দ্য ইকোনমিস্টের বিচারে বর্ষসেরা দেশ বাংলাদেশ। একজন স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করা এবং আরও উদার সরকার গঠনের পথে অগ্রসর হবার জন্য বাংলাদেশ বিষয়ে তাদের এই বিবেচনা। সম্প্রতি বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করায় এ বছরের রানার আপ নির্বাচিত হয়েছে সিরিয়া। প্রতি বছরের মতো এবারও বছরের সেরা দেশ নির্বাচন করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট। সেই ফলাফল অনুযায়ী ২০২৪ সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ, যেমনটি সবশেষ শিরোনামে বলছিলাম। দ্য ইকোনমিস্ট বলছে যে একজন স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করা এবং আরও উদার সরকার গঠনের পথে অগ্রসর হবার জন্য এ বছরের সেরা দেশ বাংলাদেশ। রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে আমরা আলাপ করতে চাই। সেই ধারাবাহিকতায় আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি বর্ষসেরা বাংলাদেশ। এই বিষয়টিতে আলাপ করবার জন্য সম্মানিত অতিথি হিসেবে স্টুডিওতে আমার সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ এবং রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে স্টুডিওতে এসেছেন। নিশ্চয়ই শিরোনামগুলো শুনছিলেন আপনারা। সিরিয়া তো এক যুগেরও বেশি সময় ধরে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে এবং কিছুদিন আগে স্বৈরশাসকের পতনও হলো। তো সিরিয়াকে বাদ দিয়ে বাংলাদেশকে কেন চ্যাম্পিয়ন করা হলো? ডক্টর সাব্বির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে দীর্ঘদিন ধরে সারা পৃথিবী ব্যাপী একটা গণতান্ত্রিক শাসন এটা বিপরীত দিকে যাচ্ছিল, যেটাকে বলা হয় ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং, এবং আমাদের বিভিন্ন দেশে এর চর্চা আপনার অবনতির দিকে যায় এবং এটার এই প্রেক্ষাপটে আমরা এই দেশগুলোতে দেখেছি যে দীর্ঘদিন ধরে স্বৈরচারী শাসন, বিশেষ করে আমরা বাংলাদেশে দেখলাম যে ২০০৮ বা ৯ থেকে বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রায় ১৪ বছর যাবৎ একটা স্বৈরাচারী, একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার ধীরে ধীরে তার গণতান্ত্রিক পরিচয় থেকে স্বৈর শাসকে রূপান্তর হলো। তো লক্ষণীয় বিষয় এখন আসে যে কেন বাংলাদেশ আপনার এই বর্ষসেরা নির্বাচিত হলো। আমি যদি দেখি যে সিরিয়ার উদাহরণটাকে যদি সামনে রাখি, যে সিরিয়ার এই পরিবর্তনের পেছনে যেমন একটি সশস্ত্র গ্রুপ যারা এই আসাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে, একই সাথে আমরা লক্ষ্য করেছি বিশেষ করে আমেরিকার ইন্টারভেনশন বা তার ফোর্স দিয়ে যে ওখানে অবস্থান করা, অ্যাট দি সেম টাইম ইসরায়েলের ইন্টারভেনশনও এখানে একটা পরোক্ষ ভূমিকা রেখেছে। কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রে ঠিক তার বিপরীত ব্যতিক্রম দেখলাম। এবং বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিরোধী দলগুলো আন্দোলন করে যাচ্ছিল, কিন্তু তারা কিন্তু সফলতা পাচ্ছিল না। তা আমরা দেখলাম যে আমাদের তরুণ ছাত্ররা যখন বৈষম্য বিরোধী আন্দোলন, বিশেষ করে কোটা বিরোধী আন্দোলন শুরু করলো জুলাইয়ে, আমরা দেখলাম যে এই আন্দোলনটা ধীরে ধীরে একটা পর্যায় থেকে, তার প্রাথমিক অবস্থা থেকে একটা সফল আন্দোলনের দিকে রূপ নিতে শুরু করলো। এবং সরকার এই আন্দোলনটাকে বন্ধ করার জন্য সে এক ধরনের দমানোর জন্য ফোর্স অ্যাপ্লাই করা শুরু করে আর কি।
আপনি খেয়াল করে দেখবেন যে এই আন্দোলনে যে সকল তরুণ নেতৃত্ব দিয়েছে এদের বয়স কিন্তু প্রত্যেকের 20 থেকে 25-এর মাঝামাঝি। এটা ছিল একটা ইউনিক ঘটনা। আমি বলবো যে এটা পৃথিবীর আর কোথাও এরকম ঘটনা আমি প্রত্যক্ষ করি নাই। কিন্তু তারপরে দেখলেন যে এই আন্দোলনের চরিত্রটা কিন্তু পুরোপুরি রাজনৈতিক না, যদিও কোটা বিরোধী আন্দোলনের একটা রাজনৈতিক বৈশিষ্ট্য আছে, এটার একটা রাজনৈতিক মাত্রাও আছে, কিন্তু এটা পুরোপুরি রাজনৈতিক আন্দোলন না। এটা শুরুটা হলো এটার যে চরিত্রটাকে যদি আমি ব্যাখ্যা করি, এটা একটা সামাজিক আন্দোলন যার একটা রাজনৈতিক বৈশিষ্ট্য ছিল। কিন্তু এই আন্দোলনটাকে কেন্দ্র করে আমরা দেখলাম যে বিরোধী দলগুলো যারা দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বৈরাচারী সরকার তার বিরুদ্ধে আন্দোলন করছিল, এক পর্যায়ে এসে তারা দেখলো যে এইটাই তাদের জন্য উপযুক্ত সময় আপনার সম্মিলিতভাবে এই সরকারকে হিট করার জন্য। সে কারণে আমরা দেখলাম যে একটা পর্যায়ে এসে, বিশেষ করে যখন ছাত্রদের উপরে ভায়োলেন্স করা হলো, এই ভায়োলেন্সের পরে এই আন্দোলনটি একটা রাজনৈতিক চরিত্র রূপ লাভ করলো এবং সেই মুহূর্তে এসে আমরা দেখলাম যে সকল রাজনৈতিক দল ছাত্রদের এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে গেল, একাত্মতা ঘোষণা। তো আপনি কি বলছেন যে এই যে তরুণ ছাত্রদের জন্যই কি আসলে বর্ষসেরা হবার ঘোষণাটি এসছে? আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং এই আন্দোলনের চরিত্রটা আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে এটা পুরোপুরি আপনি রাজনৈতিক বলতে পারবেন না, বাট প্রথমে এটার একটা সোশ্যাল মুভমেন্টের একটা ক্যারেক্টার ছিল। এটাও সত্য যে সোশ্যাল মুভমেন্টের একটা রাজনৈতিক চরিত্র থাকে, কিন্তু পুরোপুরি এটাকে রাজনৈতিক আন্দোলন বলা যায় না। ছাত্ররা কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য তারা আন্দোলনটা শুরু করে নাই, তাই না? কিন্তু এই আন্দোলনের এক পর্যায়ে এসে যে রাজনৈতিক দলগুলো, আমরা বিএনপির কথা জানি, জামাতের কথা জানি, যারা দীর্ঘদিন ধরে এই সরকার দ্বারা নির্যাতিত হচ্ছিল, নিষ্পেষিত হচ্ছিল, তারা এই আন্দোলনে এসে যোগ দিল। এবং খুবই মানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে তারা কিন্তু ছাত্রদের নেতৃত্বকে অনেকটা মেনেই নিল, ছাত্রদের নেতৃত্বটাকে মেনে নিয়ে তারা এই আন্দোলনে যুক্ত হলো। হ্যাঁ, আমি তো মনে করি যে ছাত্রদের যদি অগ্রবর্তী অবস্থানটা ওই আন্দোলনে না থাকতো, তা আদৌ এই আন্দোলন সফল হতো কিনা এই ব্যাপারে আমার তো একটা প্রশ্ন থেকেই যায়। মোটামুটি বুঝতে পেরেছি। আপনার কাছে নিশ্চয়ই আবারও আসবো। ডক্টর মাহফুজ কবির, ডক্টর সাব্বির আহমেদ যেমনটি বলছিলেন যে এই আন্দোলনটার একটা আলাদা বিশেষত্ব আছে, এই কারণেই মোটা দাগে যদি বলা হয়, এই কারণেই বাংলাদেশকে বর্ষসেরা ঘোষণা করা হয়েছে। তো আমরা যদি শুরুর দিকে দেখি, বাশার আল আসাদ যখন সিরিয়ার যখন তিনি প্রধান হলেন, তখন কিন্তু তাকে মানবিক সরকার হিসেবে বা মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ বলে আসলে তাকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে, প্রায়োরিটি দেওয়া হয়েছিল। আমরা আমাদের বাংলাদেশের কথাও যদি বলি, প্রথম দিকে মানবিক কন্যা, মানুষ কন্যা বলা হয়েছিল শেখ হাসিনাকে। পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে তার স্বৈরতান্ত্রিক যে রূপটা, সেই রূপটার বহিঃপ্রকাশ হয়েছে। তো এটা কেন হয়? মানে শুরুর দিকে তারা মানবিক থেকে পরবর্তীতে ধাপে ধাপে, এটা কি দীর্ঘদিনের ক্ষমতার কারণে বা অন্য কোনো কারণ রয়েছে কিনা? আসলে সিরিয়ার কনটেক্সটটা ডিফারেন্ট। মানে ওইখানে তো বাংলাদেশের মতো এরকম করে যে ইলেকশন হয়ে তারপরে হচ্ছে যে একটা পার্লামেন্ট ফর্ম করে এভাবে আসা, ওইখানে যেটা হয়েছে হলো পরিবারতন্ত্র। মানে বাবা ছিলেন অনেক বছর, তারপরে ছেলেও থাকতে শুরু করলেন, বড় ভাই থাকার কথা ছিল, কিন্তু যেহেতু বড় ভাই, হ্যাঁ, মানে ওই চরিত্রটা একেবারে ভিন্ন। আর মধ্যপ্রাচ্যের তো পরিপ্রেক্ষিতটাও ভিন্ন। ওইখানে পাশে ইসরায়েল রয়েছে, অন্য পাশে জর্ডান রয়েছে, এই পাশে ইরান আছে। একটা অক্ষ শক্তির মধ্যে থেকে তারা যে ধরনের কাজ করে, তো তখন যেটা হয় যে জনগণকে তারা কখনো কখনো হয়তো নিজেদের দলে টানে, আবার কখনো কখনো প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় জনগণের। মানে তাদের উদ্দেশ্য পূরণের জন্য তারা যে কোনো ধরনের দিকে যেতে পারে। এখন বাংলাদেশে তো সেটা আসলে হওয়ার কথা ছিল না। বাংলাদেশের যে একটা সমৃদ্ধ ইতিহাস, বিশেষ করে যে গণতান্ত্রিক আন্দোলন, আমাদের যে প্রতিবাদের যে ভাষা, সেগুলো কিন্তু ভিন্ন। এবং এখানে যেটা দেখা গেছে যে ম্যাস মুভমেন্টগুলো বিভিন্ন সময় কিন্তু আমাদের যে পুরো ইতিহাসের গতি প্রকৃতি নির্ধারণ করে দিয়েছে। যেমন ঠিক ভারত পাকিস্তান বিভাগের পরেই কিন্তু দেখা গেল যে আমাদের এই যে ভাষা আন্দোলন শুরু হয়ে গেছে। এরপরে কিন্তু এই ভাষা আন্দোলন কিন্তু ঠিক 52 সালের নয়, তার আগে থেকে কিন্তু এটা হচ্ছিল মূলত বঞ্চনার বিরুদ্ধে যে বাঙালির যে প্রতিবাদ, সেটা একটা প্ল্যাটফর্ম লাভ করছিল। সেখানে তবন্দুর মজলিস ছিল, অন্যান্যরা ছিল। তো সেখানে কিন্তু আমরা দেখলাম যে একটা বড় একটা আন্দোলন করলো। কারা করলো? এই শিক্ষার্থীরা। তারাই কিন্তু 52-র মধ্যে দিয়ে আমাদের জাতিসত্তার পরিচয় তারা কিন্তু প্রথমে তুলে ধরলো।
তারপরে কি হলো 62 সালে কিন্তু শিক্ষা আন্দোলন, সেটাও কিন্তু সেই শিক্ষার্থীদের তরুণরাই। এরপরে যদি আমরা দেখি যে 66, 69, 71 মূল শক্তি কারা ছিল? এই ছাত্র তরুণেরাই। একেবারে যারা কিশোর, যারা 12-13 বছরের, তারাও কিন্তু এই যে তারা অস্ত্র ধরেছিল বাংলাদেশের স্বাধীন করার লিডিংটা দিয়েছে তরুণরাই। হ্যাঁ, কিন্তু যারা রাজনৈতিক নেতৃত্ব তারা কিন্তু সংগঠিত করেছেন। তারা যে বিদেশে থেকে মানে সরকার গঠন করে তারপরে যে প্রশাসনিক কাজগুলো তারা করেছেন, কিন্তু মূল যে যুদ্ধ তারা এটা কিন্তু তরুণদের মাধ্যমে হয়েছে। এরপরেও এই তরুণদের কথা যদি আমরা বলি, আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অংশটা কিন্তু, উজ্জ্বল অংশটা কিন্তু তরুণ। 90-এর গণঅভ্যুত্থানের কথা যদি আমরা ধরি, সেখানকারও কিন্তু এই মূল শক্তিটাই কিন্তু তারুণ্য। হ্যাঁ, তো সুতরাং বাংলাদেশের যে সমাজের পরিবর্তন হবে সেটা যে তরুণের মধ্যে দিয়ে আসবে, মানে এটা আমাদের আসলে আগে বোঝা উচিত ছিল। যখন 2018 সালে এই কোটা বিরোধিত্ব তখন প্রথম শুরু হলো, হ্যাঁ, এরপরে কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হলো যে ছাত্ররা কিন্তু একদম মাঠে নেমে এসছে, রাস্তায় নেমে এসছে, কিন্তু এই যে বিশেষ করে যে ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, যে সড়কে যে শৃঙ্খলা নিয়ে আসা, তো এই বিষয়গুলো কিন্তু আমাদের একটা সিগন্যাল দিচ্ছিল যে এই ছাত্র তরুণেরা কিন্তু সামনে আসছে এবং তারা কিন্তু ভিন্ন ধরনের সমাজ, হ্যাঁ, তারা কিন্তু ভিন্ন ধরনের সমাজ চায়, ভিন্ন ধরনের রাষ্ট্র চায়, যেখানে গণতন্ত্র থাকবে, মূল্যবোধ থাকবে, মানুষের স্বাধীনতা থাকবে, এখানে মানুষের সম্মানটাকে স্বীকার করা হবে। তো এই বিষয়গুলো কিন্তু তখন আমরা আসলে বুঝতে পারিনি, আমাদের যে রাজনৈতিক নেতৃত্ব ছিল তারাও বুঝতে পারেনি, বিরোধী দলে যারা ছিল তারাও কিন্তু সেভাবে বুঝতে পারেনি। তারা কিন্তু ট্রেডিশনালি যে মুভমেন্টগুলো করছিলেন, কিন্তু তরুণদের তো একটা ভিন্ন ভাষা রয়েছে। আমি মনে করি যে এই যে তারুণ্যের আসলে এটা সার্বজনীন একটা ভাষা রয়েছে, বিশ্বজনীন ভাষা রয়েছে। আমি মনে করি যে বাংলাদেশে একটা এক্সাম্পল হিসেবে এসছে, যে এক্সাম্পলটা আসলে পৃথিবীর কোথাও নেই, বাংলাদেশেই শুরু করলো, যে তরুণ শিক্ষার্থীরা তারা নেতৃত্ব দিলেন, পরিবর্তনের নেতৃত্ব দিলেন। এটাকে আমি মনে করি যে আসলে এই যে ইকোনমিস্ট তারা কিন্তু রিকগনাইজ করেছে এবং তারা বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে। আমি মনে করি যে শুধুমাত্র এটা বাংলাদেশের জন্য নয়, বরং সারা পৃথিবীর জন্য একটা বার্তা, যে না, একটা বড় একটা গোষ্ঠী সমাজের মধ্যে রয়েছে যারা হচ্ছে শিক্ষার্থী, যারা ছাত্রী, তারা একটা পরিবর্তনের সূচনা করতে পারে। তো সুতরাং এই অন্য দেশগুলো যেন এই তরুণদের কণ্ঠ শোনে এবং তারা যেন পরিবর্তনের জন্য তাদের এই যে আলাদা রকমের যে চরিত্র বৈশিষ্ট্য, তাদের ভাষা, এই ভাষাগুলো যেন ধারণ করে, তাইলেই আসলে অন্য দেশগুলো তখন এই নতুন পথে চলে যেতে পারবে। এই রিপোর্টে কিন্তু আরেকটি বিষয় বলা হয়েছে যে আগের 12 মাসের যে তাদের বলা হচ্ছে যে উন্নতি করেছে কিনা, এই বিষয়টি দেখা হয়েছে। তো কোন কোন প্যারামিটারগুলো আসলে এখানে দেখা হয়েছে? না, উন্নতি করেছে কিনা মানে কি, তারা আসলে অনেক জিনিস দেখেছে। যেমন 2023-এর কথা ধরি, তাহলে গ্রিসকে কিন্তু তারা আসলে চ্যাম্পিয়ন করেছে। মানে ওই সময় কি হয়েছিল যে গ্রিস কিন্তু অনেকগুলো বছর ধরে, বিশেষ করে যে যখন এই যে বাবলগুলো তৈরি হলো মানে হাউজিং সেক্টরে, বিশেষ করে যেটা নিয়ে আসলে এই পুরো সারা পৃথিবী জুড়ে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেটা হলো, ওই সময় কিন্তু মানে এর পরবর্তী সময় দেখা গেল যে গ্রিস তারা কিন্তু একেবারে অর্থনৈতিক দিক থেকে তলানিতে চলে গেছে। পৃথিবীর ইতিহাসে প্রথম দেশ হিসেবে তারা কিন্তু দেউলিয়া হওয়ার মতো অবস্থায় চলে গিয়েছিল। রাষ্ট্র কখনো দেউলিয়া হয় না, কিন্তু তাদের অবস্থা সেরকম হয়েছিল। শ্রীলঙ্কার পরিস্থিতিও সেরকম হয়েছিল। তো গ্রিস হচ্ছে গত বছর তারা বের হয়ে আসতে পেরেছে। তো ওইটার জন্য তাদেরকে গতবার চ্যাম্পিয়ন করা হয়। বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশেও কিন্তু এই সমস্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও এই যেটা হচ্ছে আমরা যেটাকে বলছি যে একটা স্বৈরশাসন, তো এই যে জনগণের কথা না শোনা, তাদেরকে উপেক্ষা করা, তারপরে এই যে প্রতিষ্ঠানগুলোকে একবারে শূন্য করে ফেলা, বিশেষ করে আমি বলবো যে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একবার পঙ্গু করে ফেলে দেশের সমস্ত সম্পদকে বিদেশে পাচার করা, তো এইভাবে করে যে একটা বড় রকমের সম্ভাবনাময় একটা দেশকে যে আস্তে আস্তে অত্যন্ত দুর্বল করে ফেলার দিকে যে ধাবিত হয়েছিল, তো সেইখান থেকে বের হয়ে আসার একটা বড় সুযোগ তৈরি হয়েছে। আমি মনে করি যে এই বিষয়টাকেই তারা আসলে মার্ক করেছে, যে আসলে উন্নতির সমস্ত সম্ভাবনাই ছিল, কিন্তু সেটাকে বিপর্যস্ত করে ফেলার থেকে বা একেবারে তলানিতে যাওয়ার অবস্থা থেকে আবার সামনে সম্ভাবনার দ্বার আবার উন্মোচন করা বা একটা সুযোগ তৈরি করা, এই বিষয়গুলোকে তারা আসলে উল্লেখ করেছে তাদের প্রতিবেদনে। আর কি বিষয় তাদের ইয়েতে ছিল? হ্যাঁ, আসলে এই রাজনৈতিক বিষয় যেটা আসলে এখন তো সংস্কারের কথার উপর আমরা বলছি, এখন কমিশন হয়েছে অনেকগুলো, তো বিভিন্ন রকম কমিটি হয়েছে। এখন এই যে উন্নতির যে সমস্ত প্যারামিটারগুলো তারা কিন্তু বলেছে যে আসলে অর্থনৈতিক শক্তি কতটুকু বা সেখানে হ্যাপিনেস আছে কিনা এটা সোসাইটিতে, বিষয়গুলো কিন্তু তারা সেভাবে কনসিডার করেনি। তারা দেখতে চেয়েছে যে আসলে এই পুরো দেশের মধ্যে যে জনগণের যে প্রতিনিধিত্ব সেটা আছে কিনা, জনগণের কণ্ঠস্বর শোনা হচ্ছে কিনা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সেইগুলো ফাংশন করছে কিনা, সেগুলো তো আসলে ফাংশন করছিল না, মানে এটা বাস্তবতা। তো এখন সেগুলোর জন্য যে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল সেটাকে ওপেন করে দেওয়া, এবং এটা ওপেন করে দিতে পারলে কি হয় যে অর্থনীতির অন্যান্য যে সমস্ত সুযোগগুলো সেগুলো কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় চলে আসে। এই বিষয়গুলো হচ্ছে আমার মনে হয় যে তারা আসলে কনসিডার করেছেন। অনেক ধন্যবাদ আপনার কাছে, নিশ্চয়ই আবার আসবো। ডক্টর সাব্বির আহমেদ, স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করা ছাড়াও দ্য ইকোনমিস্ট আরেকটি কথা বলেছে যে উদার সরকার গঠনের পথে অগ্রসর হবার জন্য বাংলাদেশের এই অর্জন। এখানে যে উদার সরকারের যে
মানে এই উদার সরকার বলতে কি বোঝানো হচ্ছে? না দেখুন, বাংলাদেশে তো বিশেষ করে এখানে যে গণতান্ত্রিক সরকার, এটা কনস্টিটিউশনের ভাষায় যদি আমরা যাই, আমাদের এখানে একটা উদারনৈতিক গণতান্ত্রিক সরকার, মানে আপনি যদি কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজে দেখেন, এটাই ছিল। এটাই ছিল আমাদের একদম ৭২-এর পর থেকে, যদিও ওই চতুর্থ সংশোধনী বাকশালের ওই পিরিয়ডটা এবং সামরিক শাসন বাদ দিলে আমরা কিন্তু ৯১-এও আবার ফিরে গেছিলাম। এটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা প্রতিনিধিত্বশীল উদারনৈতিক গণতান্ত্রিক সরকার। উদারনৈতিক বলতে আসলে যে কথাটা বোঝানো হয় সেটা হলো যে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকার, এবং যে সরকারের দায়িত্ব হচ্ছে আপনার নাগরিকের কতগুলো স্বাধীনতাকে নিশ্চিত করা, তার বাক স্বাধীনতাকে নিশ্চিত করা, সম্পত্তির উপরে তার অধিকারকে নিশ্চিত করা, তার স্বাধীনভাবে বেঁচে থাকার স্বাধীনতাকে নিশ্চিত করা, তার স্বাধীনভাবে জীবিকা নির্বাহের অধিকারকে নিশ্চিত করা। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট কি সেটি পারছে? আমরা দেখলাম যে পরবর্তী, আমি আসছি সেই আপনার সেই কথায়, কিন্তু আমরা দেখলাম যে ২০০৯ থেকে যে সরকারটি আমাদের এখানে ছিল, তারা এই কমিটমেন্টগুলো তাদের মধ্যে ছিল। কারণ আওয়ামী লীগেরও তো একটা ট্র্যাক আছে, রেকর্ড ছিল তাদের, যে তারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, যে দলটির নেতা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, আওয়ামী লীগের বহু কর্মী প্রাণ দিয়েছে। কিন্তু সেই দলটি ২০০৯ থেকে আস্তে আস্তে তাদের সেই অবস্থান থেকে, অর্থাৎ মানে সাংবিধানিক যে প্রতিশ্রুতিটা ছিল দেশটিকে একটি যথার্থ অর্থে একটি উদারনৈতিক গণতান্ত্রিক সরকার ধারাটাকে অব্যাহত রাখা, শক্তিশালী করা, কিন্তু সেই ধারাটি তারা ধরে রাখতে পারেনি। সেখান থেকে আস্তে আস্তে তারা পিছিয়ে গেছে। এর নানান কারণ রয়েছে। হ্যাঁ, তার প্রথম কারণ হচ্ছে, আমি যদি বুঝি যে এই যে কথাটা সব বলা হয় যে ৩টি নির্বাচন হলো এই সময়ের মধ্যে, ৩টি নির্বাচনের মাধ্যমে আমাদের যে মহান জাতীয় সংসদে কখনোই একটা শক্তিশালী বিরোধী দল কিন্তু হয়নি কখনো। যে কারণে যে সরকারটি সরকার গঠন করেছে তারা একরকম আনচ্যালেঞ্জড ক্ষমতা, ত্রুটিগুলো ধরে দেওয়ার মতো কোনো বিরোধী দল শক্তিশালী ছিল না। এইটা একটা বড় কারণ। এছাড়াও আরও অনেক কিছু আইনগত বিষয় ছিল যে সরকারটি, আমরা জানি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা জানি, যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিভিন্ন ধারার মাধ্যমে এখানে কিন্তু বাক স্বাধীনতার উপরে এক ধরনের স্যাংশন দেওয়া হয়েছিল, এবং এটা নিয়ে প্রচুর আলোচনার সময় এটাও ছিল এই সরকারকে আসলে একটা স্বৈরাচারী সরকার হিসেবে আখ্যায়িত করার ক্ষেত্রে একটা বড় টুল কিন্তু ছিল এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। তো যে কারণে আমরা এই বিগত সরকারকে একটা অনুদার গণতান্ত্রিক সরকার হিসেবেই দীর্ঘ ১৩-১৪ বছর ধরে পেয়েছি। তো আপনার প্রশ্নটা আবার একটু যদি বলেন। দ্বিতীয় প্রশ্নটা যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট তারা কি আসলে এই উদারনীতিটা পরিচালনা করতে পারছে কিনা এটা আমরা জানবো। ছোট একটা বিরতি নিয়ে আসতে চাই দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হলো। বিরতির পর আবারও ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। সরকার তারা আসলে গঠন করতে পেরেছে কিনা, বা উদার সরকারের যে বৈশিষ্ট্যগুলো, ব্যাখ্যাগুলো আপনি বলছিলেন বিরতির আগে, সাধারণ মানুষজনের বাক স্বাধীনতা, তাদের অর্থনৈতিক জায়গাটায় তারা সেইভাবে চলাচল করতে পারছেন কিনা, বিভিন্ন ইস্যুগুলো বলছিলেন, আসলে কতখানি সফল? দেখুন, এটা খুবই একটা আমার মতে এটা খুব একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন এট দি মোমেন্ট এটাকে অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে। তারপরেও আমি আমার যতটুকু, যদিও সময় কমে, 10 মাসের মধ্যে, সেটা হচ্ছে যে আপনার এই সরকার, যেহেতু আমি স্পষ্টভাবে একটা কথা বলতে চাই যে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার একটা নতুন যাত্রা শুরু করেছে, আবার গণতান্ত্রিক ধারাটা দেশে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর, কিন্তু সেটার জন্য একটু সময়ের দরকার, কিছু রিফর্মস দরকার। বাক স্বাধীনতার ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই জেনেছি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে আইনটি, এই আইনটি বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এটা এখনো অর্ডিন্যান্স হয়নি বোধহয়, এটা একটা পজিটিভ হয়ে যাবে আর কি।
এটা তো অবশ্যই একটা পজিটিভ ডেভেলপমেন্ট। এবং এটা ঠিক যে আগের যে কোনো সময়ের চাইতে মানে আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে বিচার করতে পারবো না, বাস্তবে জি, ঘটছেটা বাস্তবতাটা কি, কি? বাস্তবতাটা কি সেটা সেই আলোকে বিচার করছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো কোনো নিয়ন্ত্রণহীনভাবে স্বাধীনতা ভোগ যে করে যার আর কি মতো সবাই, করে যে লিখতে যার পারেন, মতো। বলতে পারেন। কিন্তু বাস্তবের জায়গাটা বোধহয় আমাদের আরো সময় লাগবে উন্নত হতে, যে এখনো আমরা সেই ভয়ের মানে সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারিনি কিন্তু পুরোপুরিভাবে। কেন আমি বলছি যে আপনি এটা আমি যদি ক্লিয়ারলি একটা কথা বলতে চাই যে ওই 5ই অগাস্টের পরে যে ধরনের মব জাস্টিস শুরু হয়েছিল ওই ধারাটা থেকে পুরোপুরি আমরা বেরিয়ে আসতে পারিনি, এখনো বেরিয়ে আসতে পারিনি। তা আমি যেটা মনে করি যে এক্ষেত্রে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে ছাত্ররা তারা এই দেশের জন্য একটা বড় স্যাক্রিফাইস করেছে, বড় অবদান করেছে। আমি শুধু ছাত্র বলবো না, আমি ছাত্রর সাথে ছাত্রীর বিষয়টাও আনবো। আমার মনে হয় যে এই প্রথমবার আমি একটা অভূতপূর্ব জিনিস বাংলাদেশে দেখলাম, এটা হলো যে ছাত্রদের মানে মেল স্টুডেন্টের পাশাপাশি যে বিপুল পরিমাণে ফিমেল স্টুডেন্টস, তাদের অংশগ্রহণটা আমার কাছে একটা অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত ঘটনা বলে মনে হয়েছে। কিন্তু এরকম ঘটনা আমি 90-এও দেখিনি, এত বিপুল পরিমাণে মেয়ে স্টুডেন্টদের পার্টিসিপেশনটাকে। তো যাই হোক, তো আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় তো ছাত্রদের যে ভীতি প্রদর্শন করা, বিভিন্ন আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেখছি যে এখনো অনেক শিক্ষকরাই ছাত্রদের স্যাংশনের মধ্যে রয়েছে আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে তাদের একটু ভাবা উচিত, কারণ তারা তো এটা একটা নতুন যাত্রা শুরু করেছে, তাদের একটা ভূমিকা আছে। এটা আমি মনে করি যে তাদের এই জায়গাটা গুরুত্ব দেওয়া উচিত। আরেকটা হলো যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, এইটা সাংঘাতিক অ্যালার্মিং আমাদের জন্য আর কি। যে এইটা বিশেষ করে আমরা যে উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, সেখানে যদি জনগণের জানের নিরাপত্তা না থাকে, সেফটিটা না থাকে, তাহলে তো উদার সরকার গঠন করা মুশকিল হয়। জি, অনেক ধন্যবাদ আপনার কাছে। আবার আসবো ডক্টর মাহফুজ কবির। বর্তমান বাংলাদেশের অর্থনীতির যেই বর্তমান যে অবস্থা, এটার পর্যবেক্ষণটা আপনার কাছে কি জানতে চাইব, কি ধরনের চ্যালেঞ্জ আপনি দেখছেন বা সম্ভাবনাগুলোই কি দেখছেন? ধন্যবাদ। তার আগে আমি একটু উদারনৈতিক যে জায়গাটা, এটা ইকোনমিক ইমপ্লিকেশনও আছে। তো আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আগে যেটা হতো যে শ্রমিকদের যদি কোনো আন্দোলন হতো বা যে কোনো ধরনের যদি কোনো আন্দোলন হতো, এমনকি শিক্ষার্থীদের যখন আন্দোলন হয়েছিল, তখন একটা বৈশিষ্ট্য ছিল হচ্ছে যে তাদের উপরে বল প্রয়োগ করা। মানে প্রথমে রাজনৈতিক দলের মানে ক্ষমতাসীন দলের যে যারা দমন, হ্যাঁ, তাদের যে স্টুডেন্ট উইং বা অন্য কোনো উইং, হ্যাঁ, তারা গিয়ে রাতের অন্ধকারে তাদের উপরে নির্যাতন চালাবে, মানে আন্দোলনকারীদের উপরে, হ্যাঁ, তারপরে খুন হবে সেখানে, অথবা পুলিশ গুলি করবে, বা যারা সামরিক বাহিনী তাদের দিয়ে দমন করার চেষ্টা করা হবে। বাহিনীর পুরোটা না, হয়তো একটা অংশকে দিয়ে চেষ্টা করা হলো, এবং এতে প্রাণহানি হয়েছে, রক্তপাত হয়েছে, এরা আমরা দেখেছি। এবং পরে এই আন্দোলনের যে মূল বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু আসলে আর সামনে আসেনি। এমনকি যে গার্মেন্টস শ্রমিকদের যে সমস্ত আন্দোলনের আগে আমরা দেখেছি যে অনেক নিয়ে তাদেরকে গুম করে ফেলা হয়েছে, তাদের লাশ পড়েছে। কিন্তু এবার আপনি একটু খেয়াল করেন যে যতগুলো আন্দোলন হয়েছে 5ই অগাস্টের পরে, মানে ছাত্র গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে, কোনোটাতেই কিন্তু এরকম কোনো বড় রকমের বল প্রয়োগ করেনি, একেবারেই হয়নি। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এই গুলি করে সেই করা আর কি, লাশ ফেলে দেওয়া। একটা ঘটনা ঘটেছিল যে শ্রমিকদের উপরে, কিন্তু ওইটা ভিন্ন কনটেক্সটে। কিন্তু এই যে কিন্তু এই যে শ্রমিকরা কিন্তু অনেকটা সহিংস হয়ে উঠেছিল। তারা দেখা গেছে যে কারখানায় আগুন জ্বালিয়ে দিয়েছে, কোনো কোনো জায়গাতে লুটপাট করেছে, রাস্তায় দখল করেছে, কিন্তু তারপরেও কিন্তু এরকম সহিংসতা দেখা যায়নি, সরকার দমন করতে চায়নি। আমি মনে করি যে এটা একটা বড় রকমের উজ্জ্বল দিক, যে সরকার ধৈর্য ধরেছে, তাদের কথা শুনেছে, এবং শ্রমিকদের পাশাপাশি মালিকদের সঙ্গে আলোচনা করেছে, করে কিন্তু এখন দেখেন যে আলোচনা করলে, এবং এই যেটা আপনি বললেন যে এই যে মত প্রকাশের স্বাধীনতা, এটাই উদারনৈতিক সমাজের সবচেয়ে বড় ভিত্তি। যে এটা মানে শুধুমাত্র এমন নয় যে আমি টকশোতে কথা বললাম বা হয়তো রাজনৈতিক মঞ্চে গিয়ে আমি কথা বললাম, বরং জটিল পরিস্থিতিতে মানুষের কথা শোনা, এটা একটা ভিত্তি স্থাপন করছে আমাদের নতুন ধরনের বাংলাদেশে। বড় ধরনের যুদ্ধ ঠেকানো সম্ভব। হ্যাঁ, তো এখন কি অবস্থা হয়েছে? এখন কিন্তু আপনি সেরকম কোনো আন্দোলনই দেখতে পাচ্ছেন না, তাই না? তো সুতরাং এইভাবে করেই কিন্তু পরিস্থিতি কিন্তু পরিবর্তন হচ্ছে। তাই আমি মনে করি যে এখন যে অবস্থা, যেটার কথা বলে না, যে বাজারে জিনিসপত্রের দাম, যেটা মূল্যস্ফীতি একটা বড় রকমের উদ্বেগের কারণ,
এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাউকে কিন্তু আসলে দোষী করা হচ্ছে না এটার জন্য, অবজার্ভ করা হচ্ছে যে বাজারের পরিস্থিতিটা কেমন, কারা কারা এর পিছনে দায়ী। হ্যাঁ, আগে যেরকম আমরা দেখতাম যে না হয়তো কোনো গোষ্ঠীকে বলে দেওয়া হতো যেটা করা হতো, মানে সেটা হলো যে এই যে নিরাপত্তা সংস্থার যে সমস্ত যারা মানুষ তারা কি করতেন, ওই কোনো গোষ্ঠীকে অবজার্ভ করতেন, করে দেখা যাচ্ছে চাপ সৃষ্টি করা হচ্ছে, অথচ সমস্যা হয়েছে আন্তর্জাতিক বাজারে, ওইখানে জিনিসের দাম বেড়ে গেছে, জাহাজ ভাড়া বেড়ে গেছে, বিমার খরচ বেড়ে গেছে, ডলারের দাম বেড়ে গেছে। তো এটা কারণে মূল্যস্ফীতি হচ্ছে, কিন্তু চাপ গিয়ে পড়ছে এই ব্যবসায়ীদের উপরে কোনো জায়গাতে। হ্যাঁ, এই বিষয়গুলো দেখতে এখন কিন্তু সেগুলো করা হচ্ছে না। এখন কি করা হচ্ছে যে মাইনরিটি পলিসিতে সেখানে যে পলিসি রেট সেটাকে বাড়ানো হচ্ছে, বাড়িয়ে দিয়েও তার লাভ হচ্ছে না। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে কি যে দিন শেষে গিয়ে কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে যে দরিদ্র সীমিত আয়ের মানুষ, তারা কিন্তু দেখবেন যে বাজারে জিনিসপত্রের দাম কেমন, কৃষকরা যেখানে আসলে এই বিষয়গুলো হিসেবও করতে যাবে না, ডলারের দাম বাড়লো কি কমলো, সিন্ডিকেট আছে কি নেই, সাধারণ মানুষ হচ্ছে যে আমি খেতে পারছি কিনা তিন বেলা ঠিকভাবে। এখন ওই জায়গাতে আমি মনে করি যে অনেক কিছু করার রয়েছে, যে হ্যাঁ ঠিক আছে একদিনে তো আসলে উদারনৈতিক সমাজ তৈরি করা যাবে না, মানুষের যে অধিকার সেগুলোকে প্রতিষ্ঠা করা যাবে না, তবে চেষ্টা থাকতে হবে আমাদের যে আমরা সিনসিয়ার কিনা। তাই আমি মনে করি যে সরকার মানে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তারা যথেষ্ট পরিমাণে আসলে মানুষের কথা শুনছেন, সেই এক্সপার্টদের কথা থেকে শুরু করে সাধারণ মানুষের কথা তো শুনে তারা কিন্তু তাদের স্ট্র্যাটেজি তৈরি করছেন, এবং তারা অনেক রকম চাপেও রয়েছেন, এটাও আমাদের বুঝতে হবে। তো এই অবস্থায় তাদের কিন্তু আসলে প্রশাসনিক তেমন কোনো অভিজ্ঞতাই নেই, তারা কিন্তু সিভিল সোসাইটি এক্সপার্ট, তারা মিলে আসলে এই সরকার গঠন করেছে। তো সুতরাং তাদের যে একটা সীমাবদ্ধতা রয়েছে সেটাও আমাদের বুঝতে হবে, এবং তাদের যে চেষ্টা আছে যে সামনের দিনগুলো তারও ভালো করার, বাজার পরিস্থিতি যতটা সম্ভব স্বাভাবিক করা যায় সেগুলো চেষ্টা করছেন। কিন্তু আমার মনে হচ্ছে যে পিছনে বড় রকমের একটা মানে একদল সিন্ডিকেট কাজ করছে। আগে দেখতাম যে একটা দুই সিন্ডিকেট ছিল, এখন আলুর বাজারে সিন্ডিকেট, পেঁয়াজের বাজারে সিন্ডিকেট, ভোজ্য তেলের বাজারে সিন্ডিকেট, চালের বাজারে সিন্ডিকেট, প্রত্যেকটা জায়গাতে কিন্তু যতটা সম্ভব এই সরকারকে চেপে ধরার চেষ্টা করা হচ্ছে। এখন এইভাবে করলে তো আসলে হয় না। একদিকে সরকারের একটা সদিচ্ছা রয়েছে যে সেখানে বল প্রয়োগ করবেন না, অন্যদিকে সরকারের উপরে বল প্রয়োগ করা হবে। তো এইভাবে হলে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হয়। আমি মনে করি যে এই জায়গাতে একটু চিন্তা ভাবনা করে সরকার এগোচ্ছে, এবং সামনের দিনগুলোতে একটু ভালো যদি কোনো নীতি গ্রহণ করা হয় বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে বাজার পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হবে। সংস্কারের কথাগুলো বলা হচ্ছে, বিভিন্ন জায়গায় সংস্কারের কথা বলা হচ্ছে, এবং সেই নিয়ে কাজও কিন্তু চলছে। তো এখন যেই গতিতে সংস্কারের কাজগুলো চলছে, এতে কি আপনি সন্তুষ্ট বা আপনার কোনো পরামর্শ রয়েছে? যে কাজগুলো হয়েছে, মানে আমাদের একটা বড় প্রতিবেদন এসেছে যেটা হচ্ছে যে শ্বেতপত্র যেটি, হ্যাঁ, তো সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে যে ওখানে যে সংখ্যাগুলো রয়েছে লক্ষ কোটি টাকা, কিন্তু ওইটার পিছনে কোনো প্রমাণ নেই, কোনো কাগজপত্র নেই, ব্যাংকের ট্রানজাকশন নেই। বিষয়টা তো এমন নয় যে আসলে এই ব্রিফকেসে ভরে টাকাগুলো নিয়ে যাওয়া হয়েছে, টাকা তো নিয়ে যাওয়ার উপায় নেই, সেটা ডলার করতে হবে। তো এখন এটা না কোনো প্রমাণ থাকা দরকার ছিল, বললে এই প্রমাণগুলো যদি সঙ্গে দেওয়া হতো তাহলে মানুষ হয়তো বিশ্বাস করতেন যে না ঠিক আছে, যে টাকার অঙ্কগুলো বলা হচ্ছে সেগুলো সত্যি হয়তো এখানে দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে। কিন্তু তারপরেও এর একটা মূল্য রয়েছে, যে যেহেতু স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা করা হয়েছে, তো সুতরাং একটা প্রতিবেদন এসছে। এরপরে আমাদের যে সমস্ত তদন্তকারী সংস্থা রয়েছে তারা হয়তো যাবেন, গিয়ে দেখবেন যে কত টাকা কোথায় কে নিল, কীভাবে পাচার হলো। তো সেটা মানে নেক্সট স্টেজে ইনভেস্টিগেশন হবে। কিন্তু সেই প্রতিবেদনটা আসার পরে আস্তে আস্তে কিন্তু অন্যান্য প্রতিবেদনও আসছে, মানে বিশেষ করে যে সমস্ত মূল যে 6টা কমিশন, তো সেই কমিশনগুলো মোটামুটি প্রতিবেদনগুলো রেডি করে ফেলেছে। সংবিধান সংস্কার কমিশনেরও কিন্তু প্রায় কাজ শেষ, তো তারা যে কোনো সময় হয়তো এটা উপস্থাপন করবেন জাতির সামনে। তো এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। আমি মনে করি যে একটা রাইট ট্র্যাকে রয়েছে, এবং সময় বেশি লাগছে না, যতটুকু সময় দেওয়া হয়েছিল সেগুলোর মধ্যেই সংস্কার কমিশনগুলোর কাজ চলছে, এবং জানুয়ারির মধ্যেই তারা কিন্তু তাদের প্রতিবেদনগুলো দিয়ে দিবেন। এরপরে যে পুরো দেশের ভিতরে যে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য আরেকটা কমিশনের ঘোষণা ইতিমধ্যে এসে গেছে। তো এটা আসলে অল্প সময়ের মধ্যেও কিন্তু বড় রকমের কাজ ইতিমধ্যে হয়ে গেছে। আর বাকি যে কমিশনগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রতিবেদনগুলো দিয়ে দেবে। এরপরে যখন ডায়ালগটা হবে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা, সিভিল সোসাইটির সঙ্গে, নাগরিক সমাজের সঙ্গে, এগুলো হওয়ার পরে আমি মনে করি যে বেশ মোটা দাগে কিছু ঐক্যমত প্রতিষ্ঠা হবে, এবং এরপরে কিছু যদি অর্ডিন্যান্স করা হয় তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে বলটা রোল করবে তখন সংস্কারের। এরকম করলে তারপরে যে সরকার আসবে নির্বাচনের মাধ্যমে, তখন তারা বাকি কাজগুলো করবে। বিষয়টা তো এমন নয় যে এক অন্তর্বর্তী সরকার সব কাজ করে দেবে, নিশ্চয়ই না। তারা সংস্কারের উদ্যোগটা গ্রহণ করেছে এবং তারা সবাইকে নিয়ে আসছে, প্রক্রিয়া এটা হবে। এবং আমি মনে করি যে সময়টা দেওয়া হয়েছে সেই সময়ের ভিতরেই আশা করি যে সংস্কারগুলো হবে এবং একটা ভালো নির্বাচন আমরা হয়তো দেখবো, হোপফুলি। ডক্টর সাব্বির আহমেদ, আপনার কাছে কি মনে হয় যে সংস্কারগুলো চলছে সেই সংস্কারগুলো কতখানি দ্রুততার সাথে চলছে, এবং নির্বাচনটা কবে নাগাদ হতে পারে বলে আপনার কাছে মনে হয়? যেমন ডক্টর মাহফুজ বলছিলেন যে জানুয়ারি ফেব্রুয়ারির ভেতরে প্রতিবেদনগুলো দাখিল করবে, এরপরে রাউন্ড টেবিল হবে, সবার সাথে বসা হবে, কথাবার্তা বলা হবে।
তো আপনার কাছে কি মনে হয় নির্বাচনটা কবে নাগাদ হলে ভালো হয়? থ্যাংক ইউ। আমি আসলে আগের প্রসঙ্গ টেনে আমি একটু কথা যোগ করি যে আপনি জি জি উদারনৈতিক সরকারের বিষয়ে যে প্রসঙ্গটি এনেছিলেন, আমার মনে হয় যে সামনের দিনে মানে এটা একটা বড় টেস্ট কেস হবে যে আমরা উদারনৈতিক সরকারের দিকে যাচ্ছি কিনা আর কি। সেটা হলো যে সরকারটি চলে গেল, পতিত স্বৈরাচার বলি বা স্বৈরাচার যাই বলি না কেন, তারা কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে কিনা? হ্যাঁ, এইটা একটা বড় প্রশ্ন থাকবে আর কি। এটা মানে এইখানে এই সরকারের আন্তরিকতার বা এই সরকারের আন্তরিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে আমি মনে করি, যে যদি তারা এটাকে কিভাবে অ্যাড্রেস করবে। এখন তারা যদি মনে করে যে আমরা আগে বিচার করব, বিচারে আগে অপরাধীকে নিশ্চিত করব, সেটাও তারা করতে পারে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটার ফলে মানে এটা নিশ্চিত করতে হবে যে এটার ফলে বিষয়টা কি দাঁড়াবে। আওয়ামী লীগের নেতৃত্ব শাস্তি পাবে নাকি তার পুরো দল ব্যান হবে, এই বিষয়গুলো আলাদা করে দেখার বিষয় থাকবে। সুতরাং এইটা একটা বড় চ্যালেঞ্জ থাকবে বলে আমি মনে করি আর কি। কিন্তু কোনো রাষ্ট্র কি কোনো রাজনৈতিক দলকে আবার এভাবে বন্ধক ব্যান করতে পারে, যেটা নিয়ে আলোচনা চলছে আসলে? হ্যাঁ হ্যাঁ, এটা কি সুযোগ রয়েছে আসলে? না এখন দেখেন এটা তো ডিপেন্ড করছে যে এই সরকার আসলে কি চায়, কিভাবে চায় জিনিসটাকে, তাই না? জি। এখন যদি তারা এই দলকে দোষী সাব্যস্ত করে, হয়তো দলকে তারা করবে না, কিন্তু আমি ধরে ব্যক্তি নিচ্ছি হতে পারে, দল তো কিছু নিশ্চয়ই- ব্যক্তিকে তারা করবে আর কি। জি। এখন দলকে করবে না, কিন্তু আলটিমেটলি এটাও দেখার বিষয় যে বাস্তবে তারা কি করবে নির্বাচন আসলে। কারণ এখানে অনেকগুলো ইমোশনের বিষয় জড়িত হয়ে গেছে, আমরা যদি সেই জুলাই আগস্ট থেকে দেখি। নিশ্চয়ই। কারণ দলের কিছু নেতা যাদের প্রত্যক্ষ ভূমিকা ছিল ছাত্রদের বিরুদ্ধে, তো সেই ভূমিকার জন্য তারা শাস্তি পাবে কি পাবে না সেটি একটা দেখার বিষয়। যাই হোক, আপনি যে প্রশ্নটি করছিলেন, আপনার মানে কি আপনার প্রশ্নটি কি একটু বলুন। আমি জানতে চেয়েছিলাম যে বর্তমান এন্ট্রিম গভর্নমেন্ট আগামী নির্বাচনটা বুঝতে বিষয়টা পেরেছি। জানতে আমি চাই, কবে নাগাদ হলে আমার ভালো হয়? বা সেটা হলো আপনার যে পর্যবেক্ষণটা। হ্যাঁ, যেটা ডক্টর মাহফুজ বললেন যে কমিশনগুলো অনেক দূর প্রোগ্রেস করেছে ইতিমধ্যে, অনেক কমিশন তাদের রিপোর্ট জমা দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এগুলো যখন জমা হবে, যেটা ডক্টর মাহফুজ বললেন, আমি আজকেও শুনলাম যে একটা কনসেনসাস কমিশন তৈরি হয়েছে। সেই কমিশনে আমি ধারণা করছি রাজনৈতিক দলের সাথে এই মানে কমিশনের রিপোর্ট গেলেই আলোচনা হবে এবং সেখান থেকে একটা ডুয়েবল এজেন্ডা বেরিয়ে আসবে। মানে ইমপ্লিমেন্ট কতটুকু হবে, কিভাবে হবে, সেই বিষয়ে একটা ঐকমত্য তৈরি হবে। এবং আমার মনে হয়, আমি যতটুকু বুঝেছি যে যে অর্ডিন্যান্সের মাধ্যমে এই ডুয়েবল এজেন্ডা, যেটা এই আলোচনার মাধ্যমে বেরিয়ে আসবে কনসেনসাসের মাধ্যমে, সেইটা অর্ডিন্যান্স আকারে পার্লামেন্টে যাবে। যখন নতুন সরকার আসবে তারা এগুলোকে ইমপ্লিমেন্ট করবে। জি। তা ইমপ্লিমেন্ট করার দায়িত্বটা তার, কিন্তু এটা অর্ডিন্যান্স হয়ে যাবে, প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্সের মাধ্যমে এগুলো আইনে পরিণত হবে, অর্ডিন্যান্স থেকে পার্লামেন্টে যাবে। তা আমার মনে হয়, আমি যতটুকু হিসাব করে বুঝি, যে টাইম ফ্রেমটা সরকার দিয়েছে, যে আইদার 2025-এর শেষ অথবা 26-এর শুরু, আমার মনে হয় যে এটা করা অসম্ভব হবে না, নির্বাচনটা এই সময়ের মধ্যে করা। আমি মনে করছি যে এটা 2026-এর শুরুতে নির্বাচনটা হতে পারে, এই সময়টুকু হয়তো লাগবে। আচ্ছা, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে যদি একটু জানতে চাই যে কি কি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন আপনি, এবং রাজনৈতিক পরিবেশ এবং দলগুলোর কথা যদি বলি, কতটুকু সংস্কার আসলে দরকার, ছোট্ট করে যদি বলেন, অনেকগুলো কথা আপনার কাছে জানতে চাই। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোতে সবচেয়ে বড় প্রয়োজন এখন দলের মধ্যে গণতন্ত্রের চর্চাটা শুরু করা, যেটা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বড় দলগুলোতে একদম নাই বললেই চলে। কখনো কখনো ছিটে ফোটা দেখা যায়, কিন্তু সেটা মিনিংফুল কিছু না। সুতরাং এখানে দলগুলোকে রিস্ট্রাকচার করা, মানে দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চাটা ধারাটা ফিরিয়ে আনা দরকার। যেমন আমি আপনাকে একটা জিনিসের দিকে দৃষ্টি আকর্ষণ করি, সেটা হচ্ছে যে আপনি ব্রিটেনের এক্সাম্পল দেখেন, সেখানে কিন্তু মানে দলের কিন্তু ভীষণ নিয়ন্ত্রণ, মানে কেন্দ্রীয় নেতার উপরে।
মনে করেন যে কনজারভেটিভ থেকে নেতা হলো, প্রধানমন্ত্রী হলো, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরে দলের ভোট অফ নো কনফিডেন্সের কারণে তাকে কিন্তু প্রধানমন্ত্রীর পদ হারাইতে হয়। জি, দল কিন্তু এত স্ট্রিক্ট তাদের এ ব্যাপারে। কিন্তু আমরা দেখি যে আমাদের এই জিনিসটা একদম অ্যাবসেন্ট, দলের কোনো নিয়ন্ত্রণই নাই, দলের সেন্ট্রাল লিডারের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, বরং কর্মীরা উল্টো একদিকে যাচ্ছে, উল্টো লিডার একদিকে। উল্টো সেন্ট্রাল লিডার দলকে তার পকেটে ভরে রাখে। এরকম একটা সিনারিও আছে এখন। এই সিনারিওটাই আমরা দীর্ঘদিন ধরে দেখছি। এটার যদি কোনো পরিবর্তন না হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমি খুব তো আপনার সাজেশন হচ্ছে ইন্টারনাল ভেতরে গণতান্ত্রিক চর্চা ভেতরে বাড়াতে হবে, গণতান্ত্রিক তাই তো? চর্চাটা খুবই জরুরি। অনেক ধন্যবাদ আপনার কাছে। আবারও আসবো ডক্টর মাহফুজ কবির। অন্তর্বর্তী সরকার কি একটি সবল অর্থনীতি উপহার দিয়ে নির্বাচন দিতে পারবে কিনা, কি মনে হয় আপনার কাছে? আমার মনে হয় যে সেটা খুব বেশি ডক্টর হ্যাঁ খুব বেশি জরুরি নয় এটা। আসলে আমাদের দরকার হলো যে অর্থনীতির ভিতরে যেন কোনো অস্থিতিশীলতা নতুন করে তৈরি না হয়। এখন যেরকম আমরা স্ট্রাগল করছি যে বাজারে জিনিসপত্রের দাম আমরা কোনোভাবেই মানে সেভাবে কিন্তু আসলে আমরা দাম নিয়ন্ত্রণ করতে চাই না, কিন্তু বাজার ব্যবস্থায় যাতে এটা স্থিতিশীলতা থাকে এবং অযৌক্তিকভাবে যেন জিনিসপত্রের দামটা বেশি না হয়। হঠাৎ করে ভোজ্য তেল উধাও হয়ে গেল বাজার থেকে, অথচ আমরা বেশি করে ফেলেছিলাম চাহিদার তুলনায়। এই পরিস্থিতি যেন না হয়, মানে সেগুলো আমরা চাই না। বা অর্থনীতিতে যে আগে যে বড় সমস্যা ছিল যে বিপুল পরিমাণে অর্থ পাচার ছিল, এখন কিন্তু অর্থ পাচার বন্ধ হয়ে আছে। কিছু কিছু ছোট ছোট জায়গাতে হয়তো মিস ইনভয়েসিং করে কেউ কেউ করছে, কিন্তু সেটা এতটাই নগণ্য যে ওটা আসলে উল্লেখ করার মতো নয়। আর বিদেশি যে সহায়তাগুলো রয়েছে, বিশেষ করে বিশ্ব ব্যাংক, IMF, তারপরে জায়গা, কৈকা, আমাদের অনেক দিনের যে যারা বন্ধু, তো তারা যদি আমাদের সহযোগিতা অব্যাহত রাখতে পারেন মানে এই সরকারের মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে অর্থনীতিতে তেমন কোনো চাপ তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। আর এটি ছাড়া আমি মনে করি যে বাংলাদেশের যে এক্সপোর্ট বা রেমিটেন্স, এই জায়গাগুলোতে যদি পরিস্থিতি ভালো থাকে, আশা করি এখন যা আছে তার চাইতে কিছুটা উন্নতি হলেই আমি মনে করি যে এই সরকারের সেটা সাফল্য হবে। তার কারণ এই সরকার তো আসলে ওইরকম পলিটিক্যাল গভর্নমেন্ট নয়। বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে এখন বড় রকমের একটা খরা চলছে, এই জায়গাতে আমরা খুব একটা আশাও করি না যে এই অন্তর্বর্তী সরকার খুব বড় একটা উন্নতি করে দেখাবে। পরবর্তী যখন রাজনৈতিক সরকার আসবে তখন আসলে এই জায়গাতে লিঙ্কেজটা ভালো হবে। তো এই পরিস্থিতিতে কোনো বিপর্যয় না হলে আমি মনে করি সেটা একটা বড় সাফল্য হবে এই সরকারের জন্য। আসলে এই সরকারের মূল কাজটা হচ্ছে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া, একটা নির্ভুল ভোটার তালিকা করা, এবং যদি এমন হয় যে হয়তো জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো করে ফেলা, একই শিডিউলে করে ফেলা, এবং সেই কথাবার্তাগুলো কিন্তু চলছে যে স্থানীয় সরকার সংস্কার কমিশন তারা কাজ করছে এখানে, এবং তারা কিন্তু সেদিকে যাচ্ছে। তো এটা যদি করা যায়, দলীয় প্রতীক ছাড়া যদি স্থানীয় নির্বাচনগুলো করা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা প্রায় 70-80 হাজারের মতো স্থানীয় পর্যায়ে নেতা পাবো, যারা এখন বেশিরভাগ আসলে পালিয়ে আছেন বিভিন্ন কারণে। তো এখন এই যেটা ভ্যাকুয়ামগুলো রয়েছে সেটার কারণে কিন্তু দেশে অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে সার্ভিস প্রভিশনের ক্ষেত্রে। তো এই জায়গাগুলোতে সংস্কার করে ফেলতে পারলে আমি মনে করি যে এই মানে মূল যে সংস্কারগুলো করা সেটা করাটাই আমি মনে করি যে সবচেয়ে বড় দায়িত্ব। আমি মনে করি যে এটা জনগণ বা বিশেষ করে যে অভ্যুত্থানের মাধ্যমে যেটা যে জনগণের প্রত্যাশা নিয়ে তারা যখন সরকার পরিচালনা করছে সেটাই হলো মূল কাজ। তো এখন পরবর্তী সময় যখন রাজনৈতিক সরকার আসবে, তারা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করবে বা অন্য পরিকল্পনা করে তখন তারা অর্থনীতির গতি সঞ্চার করবে, তো সেটা তাদের জন্যই থাকুক। তো এখন অন্তর্বর্তী সরকার কোনো বড় রকমের ডিস্টারবেন্সটাকে যদি অ্যালাউ না করে তাহলে সেটা হবে বড় একটা সমস্যা। বিদেশি ঋণের যে বোঝাগুলো রয়েছে সেগুলো এখন এটার বড় রকমের চিন্তার বিষয়। তার কারণ আগে যেটা আমরা করেছি শ্বেত হাতি ধরনের যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর জন্য বিপুল অর্থায়নের ব্যবস্থা করেছি। বেশ প্রকল্পগুলো তো কিছু পেন্ডিংও রয়ে গেছে এখন ওই প্রকল্প বিশেষ করে আমি মনে করি যে এই যে একটা রিপুর নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যান্ট, ওইটা একটা শ্বেত হস্তি ধরনের প্রকল্প। তো সেটার জন্য আমরা প্রায় 1.5 লক্ষ কোটি টাকার মতো একটা ঋণের ব্যবস্থা করেছি, তার কিছু ঋণ আমরা পেয়েছি। এরকম আরও অন্যান্য আমাদের বিলাসিতা যে সমস্ত রয়েছে সেই প্রকল্পগুলো আছে, তো সেগুলো একটা বড় রকমের চাপ তৈরি করেছে। জুন 2024-এর হিসাব অনুযায়ী প্রায় 103 বিলিয়ন ডলারের একটা মানে স্টক রয়েছে কিন্তু আমাদের, যেটা শোধ করতে হবে। সামনে আসছে কিন্তু এই যে এলডিসি গ্র্যাজুয়েশন 2026 সালের নভেম্বর মাসে। এখন এই সময়ের ভিতরে আমরা কিভাবে কি করব? তো এখন আমাদের জন্য কিন্তু বড় রকমের একটা বিপদ অপেক্ষা করছে। এখন এটাকে আস্তে আস্তে রিলিজ আমাদের করতে হবে। এখন আমাদের কত ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ প্রায় 20 বিলিয়ন ডলারের মতো। কিভাবে যে আমরা এই ঋণগুলো পরিশোধ করবো সেটা একটা বড় দুশ্চিন্তার বিষয়। এখন যেটা করতে হবে এটা রিশিডিউলিং ব্যবস্থা যদি করতে পারি, সবাইকে বলে কয়ে যে না ঠিক আছে আমরা আস্তে আস্তে শোধ করবো, এটা পরে শোধ করবো, এইভাবে করা যায়। নতুন করে বড় রকমের যে ঋণ করে ঘি খাওয়া এই কাজটা যেন আমরা না করি। এবং এই অন্তর্বর্তী সরকারের একটা প্রাথমিক দায়িত্ব হবে যে এই সময়ের মধ্যে যেন তারা নতুন করে বড় রকমের কোনো ঋণ না নেন বা বড় কোনো রকমের প্রকল্প হাতে না নেন।
এটা করলে আমি মনে করি যে আস্তে আস্তে আমরা শোধ করতে থাকবো, পরে যে সরকারি নির্বাচন হবে তারা তখন স্ট্র্যাটেজিগুলোকে ঠিক করবে। D8 সম্মেলনেও ডক্টর ইউনূস গিয়েছিলেন, কথা বলেছেন, এবং সেইখানে আন্তর্জাতিকভাবে যদি বলি বাংলাদেশের কার কার সাথে বিজনেস এর আগে করেনি যেগুলো এখন এক্সপ্লোর করার সুযোগ রয়েছে? না, এখানে এখন D8 তো আসলে আমাদের যে দেশগুলো মানে আমাদের মতোই অর্থনীতি সেগুলো, তো তাদের সঙ্গে আমাদের কিছু এখনো সমস্যা রয়েছে, মানে বিশেষ করে যে ইরানের সাথে যদি আমরা কিছু করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখন হয়তো ইন্টারন্যাশনাল স্যাংশনের হয়তো পড়তে পারি আমরা, তার কারণ ওইখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্ব তাদের স্যাংশন রয়েছে। তো সুতরাং কিন্তু অন্য অন্য যে দেশগুলো রয়েছে তাদের সঙ্গে কিন্তু আমরা সুন্দর একটা বাণিজ্য সম্পর্ক তৈরি করতে পারি, এবং তাদের সঙ্গে আমরা FTA করতে পারি, মানে মুক্ত বাণিজ্য চুক্তি, বিনিয়োগ চুক্তি, এগুলো করে কিন্তু আমরা আমাদের এই সময়টাতে যে সংকটগুলো রয়েছে, বিশেষ করে ডলারের যে ইনফ্লো, সেটা কিন্তু আমরা এখন চাঙ্গা করতে পারি তাদের সঙ্গে বাণিজ্য করে। আর তাদের সঙ্গে বাণিজ্য করলে একটা সুবিধা হচ্ছে কি, যে কম দামে কিন্তু আমরা তখন বিভিন্ন রকমের ইনপুট সেগুলো কিন্তু নিতে পারবো, এনার্জি যেগুলো সোর্সিং করতে পারবো। তো এইগুলো এক্সপ্লোর করা উচিত, যত সুযোগ আছে সেগুলোকে যদি আমরা আসলে রিয়েলাইজ করতে পারি তাহলে আমি মনে করি যে এই সময় যে ছোটোখাটো সমস্যাগুলো রয়েছে অর্থনৈতিক, সেগুলোকে মোকাবিলা করতে পারবো। অনেক ধন্যবাদ ডক্টর সাব্বির আহমেদ। D8 এর কথা বলছিলাম। D8 এ ডক্টর ইউনূস তো পাকিস্তানের শেহবাজ শরীফের সাথেও বসেছিলেন, এবং D8 গ্রুপটির আসলে মূল ভূমিকাটা কি, আসলে তারা কি ধরনের কার্যক্রমগুলো করছেন, পাশাপাশি যদি বলেন যে ইতিবাচক কোনো মেসেজ কি আমরা পেলাম কিনা? না, ধরুন যে আমরা একেবারেই শেষ প্রান্তে। হ্যাঁ, D8 তো মুসলিম ডমিনেন্ট কান্ট্রিগুলোর একটা ফোরাম, তো স্বাভাবিকভাবে এই ফোরামটা আপনার যতটা না রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, আমি মনে করি যে এটা অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি ফোরাম, এবং যেটি ডক্টর মাহফুজ ইতিমধ্যেই বললেন। জি। তো আমি মনে করি যে বাংলাদেশের এই D8 ফোরামের মাধ্যমে বাংলাদেশ তার এই যে মানে অর্থনীতির ক্ষেত্রে যে সংকটগুলো, বিশেষ করে যেটা ইনভেস্টমেন্ট বা ধরেন আপনার যে ডলারের যে ক্রাইসিস, এই ক্রাইসিসগুলো তারা মেটানোর ক্ষেত্রে তারা এই D8 এর কান্ট্রিগুলোর কাছ থেকে সহযোগিতা নিতে পারেন আমি মনে করি। বিশেষ করে আমি মনে করি আমি শিওর যে মানে D8 এর মধ্যে তুরস্কের যে অবস্থান, তুরস্ক একটা শক্তিশালী দেশ, বিশেষ করে এই দেশগুলোতে আমরা যদি আমাদের বাজারকে এক্সপ্যান্ড করতে পারি, এটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। ডক্টর ইউনূস আরেকটি কথা বারবার বলতেন যে সার্ককে শক্তিশালী করা, সক্রিয় করা, এতে করে বাংলাদেশ কিভাবে লাভবান হবে বা কিভাবে সক্রিয় করা যায়? না, দেখুন, বাংলাদেশ মানে সার্কের যে উদ্যোক্তা, এই সার্ককে শুরু করার ক্ষেত্রে এটা বাংলাদেশের একটা ইনোভেশন। আচ্ছা, সার্ক শুরু করা, সুতরাং এইটা মাঝখানে দীর্ঘ সময়ে বিশেষ করে ভারত পাকিস্তানের মধ্যে যে রাজনীতি, সেই রাজনীতির কারণে এই মানে সার্ক দীর্ঘ সময় ধরে একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, এবং আমি মনে করি যে এখন আবার সময় এসছে যে বাংলাদেশ এই ফোরামটিকে কার্যকরকরণের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বাড়ানোর ক্ষেত্রে একটা উদ্যোগ নিতে পারে। যদিও সে একই চ্যালেঞ্জ থেকে যাবে, কিন্তু এটা হবে আমাদের পলিসি মেকারদের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে তারা তাদের ইনোভেটিভ অ্যাপ্রোচ দিয়ে কিভাবে সার্ককে কার্যকর করতে পারে এই বিষয়টি তারা ভাববেন। বিশেষ করে এই যে ডক্টর মাহফুজরা যে প্রতিষ্ঠানে তারা গবেষক হিসেবে কাজ করছেন, BISS, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডি। আমরা মোটামুটি উত্তর পেয়েছি। আমরা একেবারেই শেষ প্রান্তে, 1 মিনিট হাতে রয়েছে। ডক্টর মাহফুজ, আপনার কাছে জানতে চাই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আপনি কতখানি আশাবাদী, এবং যে চ্যালেঞ্জগুলো এখন আপনি দেখতে পাচ্ছেন সেগুলো কিভাবে উতরানো যায়? খুব ছোট্ট করে 30 সেকেন্ডে বলবেন। একই প্রশ্ন আপনার কাছে জানতে চাইব। হ্যাঁ, বাংলাদেশে একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে, যেটা আমরা শুরু করলাম আমাদের অনুষ্ঠান যেটা দিয়ে, যে বাংলাদেশে কিন্তু এই যে চ্যাম্পিয়ন করেছে, তারা কিন্তু দেখতে পাচ্ছে যে বাংলাদেশের এই অর্থনীতি, বাংলাদেশের যে হচ্ছে মানব সম্পদ, এখানে যে বিশাল একটা তারুণ্য রয়েছে, শিক্ষা, প্রত্যেক জায়গাতে নারীর ক্ষমতায়ন, যে পরিবেশগত যে ভারসাম্য বা যে জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবেলা, প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশ ভালো করছে। কিন্তু এই রাজনীতির কারণে যে সমস্ত অর্থনৈতিক সম্ভাবনাগুলোকে তিরোহিত হবে, কিন্তু কেউ চায় না বাংলাদেশকে একটা ভালো অবস্থা দেখতে চায় সবাই। এরা এই বাংলাদেশ উন্নয়নশীল বিশ্বে লিড করবে, এই পজিশনটাই চায় সারা পৃথিবী।
তো এখন সুযোগ এসছে যে সংস্কারের মাধ্যমে, একটা ভালো নির্বাচনের মাধ্যমে আমরা যদি একটা সহনশীল সমাজ তৈরি করতে পারি, ইনক্লুসিভ সোসাইটি তৈরি করতে পারি, তো সেটাই আসলে আমাদের যে উজ্জ্বল ভবিষ্যতের একটা ভিত্তি রচনা করবে। অনেক ধন্যবাদ। একই প্রশ্ন আপনার কাছে। আমি যেটা বলতে চাই, আমি যেহেতু রাজনীতির মানুষ, রাজনীতি বিজ্ঞানের, আমি ওই জায়গা থেকেই আমি হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের সামনে আমরা যদি একটা ওয়ার্কেবল ডেমোক্রেসি চালু করতে পারি, যে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনটা এখন থেকে আর কখনোই প্রশ্নবিদ্ধ হবে না, এই জায়গাটা যদি আমরা কনফার্ম করতে পারি এই রিফর্মসের মাধ্যমে, এটাই বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। এই যত অর্থনৈতিক উন্নয়ন বলেন, যত ধরনের আমরাও সেই প্রত্যাশাই করি। বর্ষসেরা বাংলাদেশ শুধু এবারই না, গ্রিসের মতো যেন পরবর্তীতে আবার পেছনে না পড়ে যায়, বাংলাদেশ ধাপে ধাপে এগিয়ে যাবে, বারবার বর্ষসেরা হবে, সেই প্রত্যাশা করছি। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আমাদের কষ্ট করে সময় দিয়েছেন। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।